ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, 50 শিক্ষার্থী সহ নিহত 70। তেল আবিব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় পাল্টা আক্রমণ, নিহত 1। তেহরানবাসীকে সরে যাওয়ার নির্দেশ। The armed forces and all of the police, I say tonight that you must lay down your weapons and have complete immunity. বাংলাদেশ সহ বহু দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল স্থগিত, যাত্রীদের ভোগান্তি। হটলাইনে ফোন করে বিমানবন্দরে আসার অনুরোধ, প্রবাসীদের সতর্ক করে নির্দেশনা। ফ্লাইট বন্ধ আর কি, যুদ্ধ চলে এই জন্য নাকি ফ্লাইট বন্ধ, 24 ঘন্টা পরে আর কি জানাবে ওরা। এখনো অত দূর থেকে আসছি, আমাকে নামাই দিয়ে চলে গেছে, এখন আমি একা, এখন কোথায় যাবো? সাথে বাসা নাই, আমরা দূর থেকে আসছি, একটা আসলে ভোগান্তির মধ্যে পড়ে গেছি। যে মিডল ইস্টগামী ফ্লাইটগুলোকে হোল্ড করে রাখতে বলা হয়েছে ফার্দার ডিসিশন না আসা পর্যন্ত। 13636 এই নাম্বারে যোগাযোগ করে তারা যেন এয়ারপোর্টে আসে, আমরা না বলা পর্যন্ত যাত্রীরা যেন এয়ারপোর্টে না আসেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী, জনস্বার্থ বিরোধী কিছু হলে বিরোধিতার ঘোষণা ডাক্তার শফিকুরের। জাতীয় স্বার্থে সবাই এক, বিতর্ক হোক সংসদে, এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন চান পরোয়ার, দ্রুত স্থানীয় নির্বাচন দাবি নাহিদের। এবার ঈদযাত্রা হবে স্বস্তির, বড় মৌসুমে হবে না তেল সারের সংকট। বন্ধ হওয়া শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার, জনকল্যাণে কাজ করার প্রত্যয় মন্ত্রীদের। ইরানের যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় সহ কয়েকটি এলাকায় বিস্ফোরণ হয়েছে। এতে একটি স্কুলের অন্তত 50 শিশু শিক্ষার্থী সহ 70 জন নিহত হয়েছেন। পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের পাশাপাশি আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ চালানো হয়েছে। আবুধাবিতে নিহত হয়েছেন 1 জন। স্থানীয় সময় শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যৌথ এই হামলায় ধ্বংস হয়ে যায় একটি প্রাথমিক স্কুল। এতে স্কুলটির অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী নিহত হন, আহত হন অনেকে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কয়েক দফা বিস্ফোরণে শব্দ শোনা যায় তেহরানে, বেজে ওঠে সাইরেন। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরমাণু শক্তি সংস্থা, পারচিন সামরিক কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনেও বিস্ফোরণ হয় বলে জানানো হয়। তবে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপদ স্থানে আছেন আয়াতুল্লাহ খামেনি, নিরাপদে আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। বন্ধ করা হয়েছে আকাশসীমা। হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবের রিয়াদ, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত সহ পারস্য উপসাগরীয় দেশগুলোর অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে বাহরাইন, আবুধাবি ও কাতার সহ বিভিন্ন জায়গায় ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ইরানের হামলার পর কাতারের মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। ইরানের শাসন ব্যবস্থার হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষাই হামলার লক্ষ্য বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। The armed forces and all of the police, I say tonight that you must lay down your weapons and have complete immunity. গেল কয়েকদিন ধরেই পরমাণু ইস্যুতে দফায় দফায় বৈঠক করে ওয়াশিংটন তেহরান। আলোচনা ভেস্তে গেলে ইরানে হামলার হুমকি দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকি অবশেষে বাস্তবায়ন করল যুক্তরাষ্ট্র। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা ইরানের পাল্টা আক্রমণের নিন্দা জানিয়েছে সৌদি আরব। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্ব নেতারা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস ও সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক ও উদ্বেগজনক বলে অভিহিত করেছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান তাদের।
এদিকে বাহরাইন, কাতার, জর্ডান এবং কুয়েতে পাল্টা ইরানি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ এটিকে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সৌদি আরব স্পষ্ট জানিয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ ধরনের হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংস করে দিচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতর্ক করে বলেছেন, এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে সংঘাতের পথ ছেড়ে আলোচনার টেবিলে আসার আহ্বান জানান। পাকিস্তান ও ইন্দোনেশিয়া অবিলম্বে এই সামরিক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তু তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতা করার এবং প্রয়োজনে তেহরান সফরেরও ইচ্ছা প্রকাশ করেছেন। রাশিয়া ও স্পেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। এই দায়িত্বজ্ঞানহীন আচরণ অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করবে বলে মন্তব্য মস্কোর। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানে একতরফা সামরিক হামলা প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে দূরে রাখতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ মনে করে তেহরানের কাছে সংঘাত এড়ানোর সুযোগ থাকলেও তারা তা ব্যবহার করেনি। দুই দেশই ইরানের সাধারণ মানুষের অধিকার ও আঞ্চলিক সমৃদ্ধির পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শাহজালাল বিমানবন্দরে আসা যাত্রীরা। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। নিরাপত্তাজনিত কারণে আকাশসীমা বন্ধ করেছে সৌদি আরব, কাতার, বাহরাইন সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশ। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। বাংলাদেশ থেকেও মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে এয়ারলাইন্সগুলো। এতে ভোগান্তিতে পড়েছেন বিমানবন্দরে আসা অনেক যাত্রী। এখন ফ্লাইট বন্ধ আর কি, যুদ্ধ চলে এই জন্য নাকি ফ্লাইট বন্ধ। কয়টার সময় ফ্লাইট হবে না পরবর্তীতে কোন সময় ফ্লাইট হবে এই কিছু এখনো জানাই নেই। বিকাল 4টে আইছি, সৌদি যাব। ফ্লাইট যতগুলো আছে আরব আমিরাতের বন্ধ করে দিলে বাসা নাই, আমরা দূর থেকে আসছি, একটা আসলে ভোগান্তির মধ্যে পড়ে গেছে। এই অবস্থায় বিমানবন্দরে আসার আগে যাত্রীদের হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের যে মিডিয়াম ফ্লাইট গুলোকে হোল্ড করে রাখতে বলা হয়েছে 13636 এই নাম্বারে যোগাযোগ করে তারা যেন এয়ারপোর্টে আসে, মানে আমরা না বলা পর্যন্ত যাত্রীরা যেন এয়ারপোর্টে না আসেন। স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের বিষয়ে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বিমান পরিবহন সংস্থাগুলো। এখানে যাত্রীদের বিকল্প পরবর্তী ফ্লাইট যখন শুরু হবে তখন এগুলো বিকল্প ওয়েতে যেভাবে রিশিডিউল করা যায় সেভাবে করবে। যেহেতু এটা একদম বৈশ্বিক একটা প্রবলেম, এখন এটা সিদ্ধান্তটা ওইভাবেই আসতে হবে আর কি, সবার যেভাবে আসে সেভাবেই। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সবার জন্য ইনডোরে থাকে, এখন তো আউটডোরে থাকাটা কোনোভাবেই সমীচীন না। খুবই জরুরি কিছু না হলে বাড়ির বাইরে যাবে না। পরবর্তীতে আমরা আরো হয়তো সিচুয়েশন বুঝে দেবো আর কি। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন চরম উদ্বেগে। আমরা কাজে ছিলাম, হঠাৎ করেই চারপাশে বিকট আওয়াজ, তো আমরা অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। ঘরের ভিতরে বিকট শব্দের আওয়াজে আমরা অ্যাকচুয়ালি বাইরে চলে আসছি এবং দেখলাম যে আকাশ, অনেক জায়গাতে আকাশ ধোঁয়া। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জামাতের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানিয়েছেন তিনি। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের উন্নয়নে সরকারের যে কোনো উদ্যোগে সহযোগিতা করলেও জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করবেন তারা। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা। কয়েকজন সাবেক উপদেষ্টাও যোগ দেন অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ। প্রয়াত প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণের মাধ্যমে সভাপতির বক্তব্য শুরু করেন জামায়াত আমির। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে সেই মহান ব্যক্তিত্বকে স্মরণ করছি। এমন ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার প্রত্যাশায় কোটি মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেছে উল্লেখ করে জামায়াত আমির আগামীর সংসদ জনগণের জন্য অর্থবহ করে তোলার আশাবাদ ব্যক্ত করেন। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের
সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে তা হাজারো মানুষের অকাতরে প্রাণ দেওয়ার মাধ্যমে অর্জিত হয়েছে। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে, এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছে। আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের, এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। প্রধান বিরোধী দল আয়োজিত কোনো অনুষ্ঠানে সরকার প্রধানের আগমন। দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে এমন সংস্কৃতি ছিল অনুপস্থিত। আজ একই ইফতারের টেবিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বসে জানান দিচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষের ভাগ্য বদলে দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন ও রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার নিয়ম মেনে চলার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ছুটির দিনে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। সাপ্তাহিক ছুটির দিনে দ্বিতীয় দিনের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:15টায় কার্যালয়ে আসার পর অধীনস্থ দপ্তর প্রধান ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে করেন মতবিনিময়। গত নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে উল্লেখ করে এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যে নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেছে তা বাস্তবায়নে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা দরকার। ভোটের হিসাব যদি আমরা করি, বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টোকে সমর্থন দিয়েছে। সেই ম্যানিফেস্টো স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করব। ম্যানিফেস্টোর মধ্যে আমরা উল্লেখ করেছি এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই, তরুণ সমাজের ক্রীড়া ব্যবস্থা আমরা কিভাবে গড়ে তুলতে চাই, নারীকে এম্পাওয়ার করার জন্য তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে চাই। মানুষ যাতে বেকার না থাকে, যত কম সংখ্যক মানুষ বেকার থাকবে দেশের জন্য ততটা ভালো হবে, মানুষ ততটা স্বাচ্ছন্দ্যে থাকবে। আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই দেশ এবং এই দেশের যারা নাগরিক তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন সহ দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার নিয়ম মেনে চলতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সমাজের সকল ব্যবস্থা, রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, সেটি হচ্ছে দুর্নীতি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই এখানে উপস্থিত যে সকল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা ইনশাল্লাহ পাবো। আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে, আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন। সবাইকে নিয়ে দেশের মানুষের ভাগ্য বদলের কাজ করার কথা জানান প্রধানমন্ত্রী। আমরা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার যেসব অধ্যাদেশ জারি করেছে তা সংসদে আইন আকারে পাশ করার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদের কোনো বিষয়ে সরকারের বাদ দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। রাজনৈতিক মতপার্থক্য কিংবা তর্ক বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে সবাই এক থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে আয়োজন করা হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। এতে অংশ নেন দলটির কেন্দ্রীয় ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজকের এই প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বক্তব্যে মত পার্থক্যের ঊর্ধ্বে গিয়ে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এবারের জাতীয় সংসদ হবে সব তর্ক বিতর্কের স্থান। সবাই জাতীয় স্বার্থে এক থাকবো। জাতীয় সংসদে আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, বহুমত হবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐক্যমতে থাকবো।
জুলাই সনদের কোনো বিষয় সরকারের বাদ দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রক্ত দিয়ে গড়া জুলাই সনদের প্রতি সমর্থন জানিয়েছে সরকারি দলের উচিত হবে না গণভোটে হায় জয়যুক্ত হয়ে জুলাই সনদের যে প্রতিটি বাক্য প্রতিটি শব্দের প্রতি মানুষের যে সমর্থন সেগুলো বাস্তবায়ন না করে তার কোনো ব্যতিক্রম কোনো সামান্য বিচ্যুতিও কিন্তু এদেশের জনগণের কাছে মোটেই পছন্দ হবে না। অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশ আইন আকারে পাশ করার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন প্রত্যাশা রাখবো, সারা এনসিপির আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূল সংগঠনকে আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। আগামীর সংসদ দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে এবং অন্তর্বর্তী সরকারের যত আইন তারা পাশ করেছে, যত অধ্যাদেশ রয়েছে সেটাকে ইন্ডিমনিটি দেওয়া হবে, সংসদ সেটাকে অনুমোদন করবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। দলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন নাহিদ ইসলাম। নাগরিক পার্টির 1 বছর পূর্ণ হয়েছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদযাত্রা হবে আরও স্বস্তিদায়ক ও নিরাপদ। বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বড় মৌসুমে তেল ও সার সংকট ঠেকাতেও ব্যবস্থা নিচ্ছে সরকার। বন্ধ হওয়া শ্রম বাজার খুলতেও কাজ চলছে। দায়িত্ব বুঝে নেবার পরপরই দেশের উন্নয়নমুখী নানা কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন স্থানে পরিদর্শন কিংবা সফরে যাচ্ছেন তারা। শনিবার সকালে নারায়ণগঞ্জে নদীবন্দরের নির্মাণাধীন টার্মিনাল ভবন এবং ড্রেজার বেইজ কার্যক্রম পরিদর্শনে গিয়ে এবারে ঈদযাত্রা নিয়ে কথা বলেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতবার মোটামুটি একটা স্বস্তির যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে। এদিকে দিনাজপুরে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, কৃষক যেন চলতি বড় মৌসুমে তেল ও সার সংকটে না পড়ে সেই বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে। কৃষকের যাতে সার এবং সেচ এবং বিদ্যুতের জন্য যাতে সেচের কোনো সমস্যা না হয় এ ব্যাপারে ইনশাআল্লাহ বর্তমান সরকার সচেষ্ট আছে। সিলেটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউকে সরকার চিঠি দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্য সহ বন্ধ হওয়া শ্রমবাজার খোলার বিষয়ে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কঠিন চ্যালেঞ্জ হলেও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকার বদ্ধপরিকর বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুর্নীতি নামক ব্যাধিটা আমাদেরকে আঁকড়ে ধরেছিল, সুতরাং এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা আনুষ্ঠানিকভাবে এফটিএর আলোচনা শুরুর জন্য চিঠি দিয়েছি। পর্যায়ক্রমিকভাবে আমরা এফটিএ করার উদ্যোগ নিব। সমবাজার মার্কেট, বিশেষ করে মিডল ইস্ট, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব জায়গায় বন্ধ হয়েছে সেগুলোকে কিভাবে আমরা মার্কেটটাকে আবার সুযোগ আছে সেই ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে। ঠাকুরগাঁয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশ গড়তে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কত দ্রুত সামনের দিকে যেতে পারবো সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত। নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেছেন, নদী শাসনের উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে দখল মুক্ত করে পঞ্চগড়ের সব খাল ও নদী 6 থেকে 7 মাসের মধ্যে পূর্ণ খনন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ছুটির দিনে জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো। রমজানের প্রথম দিকে বেচাকেনা কম থাকলেও এখন বাড়ছে। ভিড় কম থাকতে আগেই কেনাকাটা সারতে চান ক্রেতারা, তবে অভিযোগ বাড়তি দামের। ঈদ উল ফিতর সামনে রেখে চলছে কেনাকাটা। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট রাজধানীর বিপণী বিতানগুলো। রমজানের শেষের দিকে ভিড় এড়াতে অনেকেই আগেভাগেই কেনাকাটা সেরে নিচ্ছেন। শনিবার রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া, নূরজাহানের মতো মার্কেট ঘুরে দেখা যায় বেড়েছে ক্রেতা সমাগম। গরমে আরামদায়ক 3 পিসের চাহিদা বাড়লেও দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। মাদারপুর থেকে শপিং করার জন্য আসছি, 3 পিস কেনার জন্য, প্যান্ট পিস, শার্ট, গেঞ্জি। আয়ের তুলনায় আমাদের জিনিসপত্রের দাম অনেক বেশি চাচ্ছে।
যার কারণে আমরা খুব ইতস্তত হচ্ছি। আমরা যে বাজেট নিয়ে আসি সে বাজেট আমাদের কভার করতেছে না। ভালো প্রোডাক্টগুলো পাবো, কালারগুলো পাবো, লাস্টের দিকে দেখা যায় ওদের স্টক শেষ হয়ে যায়, পছন্দের সাথে মিলাতে পারি না, আর আকাশচুম্বী দাম। ঈদ কেনাকাটায় সবার আগে প্রাধান্য পাচ্ছে পরিবারের শিশুরা, তাই তো আগেভাগেই কিনতে রাজধানীর বাইরে থেকেও এসেছেন অনেকে। বেচাকেনা টুকটাক করছে গতকালকে থেকে, তো সবার আগে বাচ্চাদের জিনিসগুলো আগে বেশি চলে। বাচ্চাদের এবং গিফট আইটেম যা আছে এগুলো আগে দেখবো। বাচ্চার কেনাকাটার জন্য আসছি, ওদেরকে নিয়েই তো আমাদের ঈদ, বাচ্চার খুশিতেই আমরা খুশি। বাচ্চাদের জন্য আসছি, আর আগে এত তো এখন ভিড় হয়ে যাবে, এই জন্য আসছি। ভিড় বাড়ছে নারীদের গহনার দোকানেও। বিক্রেতাদের দাবি কম দামে বিক্রি করছেন তারা, তবে তা মানতে রাজি নন ক্রেতারা। সীমিত পেয়েছে, যেগুলো সব জায়গায় বসুন্ধরা বিক্রি করে 400-500, আমরা বিক্রি করি 250। জুয়েলারি পণ্য বেশি, অনেক দাম চায়। এবার হালকা ও আরামদায়ক গ্রীষ্মকালীন পোশাকের চাহিদা বেশি। নারীদের পছন্দের তালিকায় রয়েছে পাকিস্তানি ও ভারতীয় 3 পিস। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কিছুটা ভিন্ন আবহে চলছে এবারের অমর একুশে বইমেলা। বইপ্রেমীদের আনাগোনা থাকলেও মেলার চিরচেনা রূপ সেই অর্থে দেখা যায়নি সাপ্তাহিক ছুটির দিনও। তবে শিশু চত্বরে আয়োজিত পাপেট শো আর বায়োস্কোপের রঙিন পর্দায় উচ্ছ্বসিত দেখা গেছে শিশুদের। আয়োজকদের প্রত্যাশা সপ্তাহখানেকের মধ্যে জমে উঠবে এবারের বইমেলা। বইমেলায় আসা শিশুদের মূল আকর্ষণ পাপেট শো আর বায়োস্কোপ ঘিরে। সিসিমপুরে দেখা না পেলেও বইমেলার দ্বিতীয় শিশু প্রহরে এসব আয়োজন ঘিরেই উচ্ছ্বাসে মাতে শিশুরা। ছাগল দেখলাম, তারপরে দুইটা পিচ্চি দেখলাম, বাঘ বাকম পায়রা মাথায় দিয়ে তায়রা। বড়দের হাত ধরে শিশু চত্বরের রঙিন সব বইয়ের স্টলে ঘুরতে দেখা গেছে ক্ষুদে পাঠকের দলকে। গল্প, ছড়া আর গানের সঙ্গে যেন তাদের গভীর মিতালি। আমি বই কিনতে আসছি, আমার যেটা যেটা ভালো লাগবে আমি সেটা নিয়ে নিব। এখানে সে যে নিজেই চুজ করে করে হচ্ছে বই দেখছে। অমর একুশে বইমেলা শুধু এক মেলা নয়, এ যেন ভাষার এক ক্যানভাস, যেখানে প্রতিনিয়ত যুক্ত হয় ছড়া, কবিতা, গল্প, ইতিহাস সহ আরও নানান কিছু। রংতুলিতে আঁকা এ সকল ছড়া কবিতার রং ছড়িয়ে পড়ে মেলায় আসা সকল বয়সী মানুষের প্রাণে। আর তাই বছর ঘুরে এ মেলা পরিণত হয় বাঙালির প্রাণের উৎসবে। বিকেল গড়াতে কিছুটা ভিন্ন রূপ নিতে শুরু করে বইমেলা। মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে বইপ্রেমীদের সমাগম। তবে বইমেলার চিরচেনা রূপ যেন এখনো অধরা। গতকালকে কিছু লোকজন ছিল, যেহেতু শুক্রবার ছিল, বাট আজকে আবার মানুষজন কম। যতটা আশা হব ভেবেছিলাম সেরকম হয় নাই। স্টার্টিং ইজ এ গুড ওয়ান, এবং এখন দেখতে হয় যে পরবর্তী আগামী সময়গুলো কেমন কাটে। এবার হচ্ছে রমজান মাসে হওয়ার কারণে লোকজন মনে হচ্ছে একটু কম হচ্ছে প্রথমের দিকে, তো এর জন্য পরে হয়তো বেশি হবে আরও। বছরব্যাপী অপেক্ষায় থাকা বইপ্রেমীদের পদচারণায় এবারও মুখর হয়ে উঠবে বাঙালির প্রাণের এ আয়োজন। সেই প্রতীক্ষায় আয়োজকরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।